আমাদের দেশে আসন্ন জনগণনা সেন্সাস আদমশুমারি, আমরা জানি যে 2021 সালে এই প্রতি 10 বছর পর পর যে জনগণনা হয় 2021 সালে হওয়ার কথা ছিল। কোভিডের কারণ দেখিয়ে তখন হয়নি, তারপরেও এতদিনে হয়নি। অনেক প্রশ্ন উঠছিল যে কেন জনগণনা হচ্ছে না, জনগণনায় সরকার কি কোনো কারণে দেরি করছে, কেন দেরি করছে, অনেক প্রশ্ন উঠছিল। অবশেষে গত সপ্তাহে সরকার ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে যে জনগণনা হবে। দিনক্ষণও ঘোষণা হয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসের রেফারেন্স ধরে জনগণনা হবে। জনগণনা নিয়ে আমরা অতীতে অনুষ্ঠান করেছি আমাদের এখানে, আপনারা জানেন। জনগণনা না হলে কি অসুবিধে, কি জন্য এই তথ্য জানা দরকার, শুধু সরকারের জানা দরকার নয়, দেশের মানুষেরও জানা দরকার, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সেই আলোচনা তো আমরা করবই। একই সঙ্গে এবারের জনগণনায় আরো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তাৎপর্য রয়েছে বলা চলে। একটা হচ্ছে যে প্রবল রাজনৈতিক দাবি জানিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে জাত ভিত্তিক গণনা, সেটা করা হবে বলে সরকার ঘোষণা করেছে। কিন্তু সেই দাবির মূল কেন্দ্রীয় অংশ যেটা ওবিসি গণনা হবে কিনা, ওবিসি ভিত্তিক কোনো গণনা হবে কিনা বা পরিসংখ্যান প্রকাশ হবে কিনা, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর দ্বিতীয় হচ্ছে এবারের জনগণনার ভিত্তিতে লোকসভাতে ডিলিমিটেশন হবে, লোকসভার আসন সংখ্যার পুনর্বিন্যাস হবে, অর্থাৎ কোন রাজ্যের আসন কমবে, কোন রাজ্যের আসন বাড়বে, সেই প্রক্রিয়া হবে, হওয়ার কথা। 50 বছর ধরে আটকে আছে যে প্রক্রিয়া। সুতরাং এর গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে জনগণনা ফলে কি বেরোবে তার উপরে। এই নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিদ্যার অধ্যাপক অশোক সরকার, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অচিন চক্রবর্তী। স্বাগত দুজনকে অনুষ্ঠানে। আমি আজকে অচিন বাবু আপনাকে দিয়ে শুরু করি। অতীতে আপনারা দুজনেই এই জনগণনা নিয়ে আমাদের অনুষ্ঠানে বলেছেন না হওয়ার জন্য যে অসুবিধে, সরকারের অসুবিধে এবং আপনারা যারা প্ল্যানিং নিয়ে ভাবনা চিন্তা কাজকর্ম করেন, আপনি অচিন অশোক বাবু, আপনাদের মতো মানুষদের, এবং অবশ্যই তার জেট টেনে আমাদের সকলের দেশবাসী কি অসুবিধা হচ্ছিল, কি তথ্য আমরা জানতে পাচ্ছিলাম না, কেন এটা দরকার। এখানে একটা কথা বলি যে এখানে প্রথম থেকে, সেটাও এখনকার কথা নয়, সেটাও আমরা 2020 থেকে শুনে আসছি যে এবারের জনগণনাটা একদম অন্য প্রক্রিয়ায় হবে এবং এটা ডিজিটাল হবে এবং সেখানে ওই যেটা হ্যান্ডহেল্ড ডিভাইস থেকে সেখানে অ্যাপের সাহায্যে এটা হবে এবং সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা সংখ্যাটা বলে দেওয়াটা সম্ভব। তো এই একটা কিছুটা প্রযুক্তিগত কিছুটা উন্নতির কারণে হয়তো আমরা মানে ধরে নিচ্ছি যে আমরা 27-এর শেষে কিছু জানতে পারবো, অন্তত যেটাকে বলা হয় ওই প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট, যেটা মানে শুধুমাত্র জনসংখ্যার গণনা সংক্রান্ত যে জিনিসগুলো সেগুলো আমরা হয়তো পেয়ে যাব 27-এর মোটামুটি শেষের দিকে, ডিসেম্বরের মধ্যে। এইটুকু আমি যা জানলাম যে সমস্ত রকমের সরকারি যে ঘোষণাগুলো যেগুলো দেখতে পেলাম তার মধ্যে মনে হচ্ছে যেন এরকম একটা ব্যাপার, অর্থাৎ 27-এর শেষে গিয়ে আমরা কিছুটা জানতে পারবো যে জনগণনা মানে জনসংখ্যা কি দাঁড়ালো কি। ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে বিভিন্নভাবে মানে আমাদের তো সংখ্যা ভিত্তিক আমাদের কিছু যেটাকে অবজারভেশন, সেগুলো তো থেমে থাকে না, সেগুলো আমাদের করতেই হয়। এবং 2011 থেকে তার পরবর্তীকালে যত রকম যে চর্চাগুলো করতে হয়েছে সেগুলো সাধারণত যেটা করা হয় মানে তার বিকল্প হিসেবে, যেহেতু জনগণনা হয়নি 2021-এ, তার ফলে যেটা বিকল্পগুলো সাধারণত করা হয় সেটা হচ্ছে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এইগুলো থেকে মানে কিছুটা পরোক্ষভাবে সেগুলোকে কিছুটা যাকে বলে এস্টিমেট করে নেওয়া, এইভাবে করা হয় একরকম ভাবে। আর একটা হচ্ছে কিছুটা এক্সট্রাপোলেশনের মাধ্যমে কোনো একটা পপুলেশন মডেল ধরে নিয়ে সেইভাবে একটা ধরে নিয়ে আমাদের বলা হয় যে এখন আমাদের 144 কোটি বা এরকম কাছাকাছি একটা জনসংখ্যা এইভাবে ধরে নেওয়া হতো। এখন একটা প্রথম কথা যেটা এর ফলে কি হবে যে 27-এর পরে আমরা সত্যিকারে জানতে পারবো যে এটা সত্যি 144 নাকি তার বেশি না তার কম। কিন্তু সেন্সাসটা শুধুমাত্র তো জনসংখ্যা গণনা
এটাতেই সীমাবদ্ধ নয়, কারণ সেন্সাস থেকে আমরা অনেক রকমের তথ্য পেয়ে থাকি, যে তথ্যের অভাবে কিন্তু আমাদের অনেক কিছুই অসুবিধে হচ্ছিল। এই প্রসঙ্গে একটা একটু টেকনিক্যাল কথাও বলে নিই, যে সেন্সাস যদি অনেকদিন না হয় তাহলে কিন্তু এই যেগুলোকে আমরা বলি লার্জ স্কেল স্যাম্পল সার্ভে, মানে যেগুলো আমাদের নমুনা সমীক্ষা করা হয়, সেগুলোর একটু অসুবিধা হয়ে যায়। কিরকম? সেটা হচ্ছে যে এই নমুনা সমীক্ষাগুলো করা হয় একটা ফ্রেম ধরে, এবং সেই ফ্রেমটা আসে কিন্তু আসলে সেন্সাসের পপুলেশন থেকে। সেন্সাস যেহেতু প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, সেগুলো সেন্সাসের যেহেতু অন্তর্ভুক্ত, ফলে আমি যখন একটা নমুনা সমীক্ষা করব তখন কিন্তু আমার ওই সেন্সাস ফ্রেম থেকে আমাকে নমুনাগুলো নিতে হবে, কোন গ্রাম নেব, কোন শহর নেব, ইত্যাদি ইত্যাদি। ফলে এখানে একটা মস্ত বড় অসুবিধা হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু যেভাবেই আমি আর্থসামাজিক তথ্য যেভাবেই আমি সংগ্রহ করি না কেন, সেটা বড় আকারের সমীক্ষা থেকেও যদি করি না কেন, কিন্তু তার পেছনে আমাকে সেন্সাসটা লাগছেই। অর্থাৎ সেন্সাস ছাড়া কিন্তু বড় আকারের সমীক্ষা করাও মুশকিল হয়ে যায়, মানে সেটা সঠিক হয় না। এটা একটা টেকনিক্যাল আসপেক্ট আমি বলবো। এরপরে যেটা আসছে, যে আসলে যে কংক্রিট বিষয়গুলো, যেগুলো আমাদের সকলেরই হয়তো কৌতূহলের জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে যে সেন্সাসের যখন বেরোয়, এই রেজাল্টগুলো বেরোতে থাকে, এবার আশা করছি তাড়াতাড়ি হবে, কিন্তু আগে পর্যন্ত মোটামুটি ৩-৪ বছর লেগে যায় যে সেন্সাসের সব খবরগুলো শেষ পর্যন্ত পেতে। অর্থাৎ 2011টার সবকিছু পেতে পেতে আমাদের প্রায় 2014-15 এরকম হয়ে যায়। তো কিন্তু যাই হোক, তারপর থেকে কিন্তু সেটার প্রচুর চর্চা চলতে থাকে। কি থাকে তার মধ্যে? তার মধ্যে মূলত যেটা থাকে সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারটা। অর্থাৎ ব্রড কতগুলো 2-3টে ক্যাটেগরি, 4টে ক্যাটেগরি, তার মধ্যে আর কি কিভাবে মানুষজন সেই অকুপেশনাল ক্যাটেগরি যেগুলোকে বলি আমরা, তার মধ্যে রয়েছে। যেমন অর্থাৎ কৃষিতে কত নিযুক্ত আছে, শিল্পে কত নিযুক্ত আছে, এমনকি হোম বেসড ওয়ার্ক যেটা আমরা বলি, এই যেগুলো বাড়িতে বসে যে কাজগুলো, সেগুলো কিন্তু সেন্সাস থেকে আমরা পেতে পারি। অর্থাৎ সেন্সাসের একটা মস্ত বড় একটা তথ্য ভান্ডার, যেখান থেকে কিন্তু সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে শুধু নয়, তার বিভিন্ন সাবন্যাশনাল ইউনিট, অর্থাৎ রাজ্য হতে পারে এবং তার নিচেও যেগুলো, সেখানে ডিস্ট্রিক্ট হতে পারে, এমনকি ব্লক, এমনকি গ্রাম পর্যন্ত, আমরা বলতে পারি যে সেখানকার ওই যাকে বলি অকুপেশনাল স্ট্রাকচার, সেটা কি রকম, এটা আমরা বলতে পারি। অর্থাৎ কোথায় কৃষি শ্রমিক বেশি, কোথায় কৃষক বেশি, কোথায় শিল্পের ওয়ার্কার বেশি, ইত্যাদি ইত্যাদি। এগুলো সমস্ত কিন্তু সেন্সাস থেকে আমরা খুব খুব বিস্তৃতভাবে এটা পেয়ে থাকি, এবং সেইটা খুব কাজে লাগে। দ্বিতীয়ত আরেকটা যেটা করি আমরা, এবং এটা বোধহয় সেন্সাস ছাড়া অন্য কোথাও থেকেই পাওয়া সম্ভব নয়। না, এটা জাতীয় নমুনা সমীক্ষা তারাও করে কিছুটা, কিন্তু সেন্সাসের যে ক্যাটাগরি গুলো, তাদের ক্যাটাগরি একটু আলাদা হয়। কিন্তু সেন্সাসের একটা বড় জিনিস যেটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে এই যে কৃষি এবং শিল্প এবং সার্ভিসেস, যেটা সেবা ক্ষেত্র, এইগুলোর যে ব্রড যে বিভাজন, তার মধ্যে কোথায় কত শতাংশ মানুষ কাজ করছে, সেটা সেন্সাস থেকে কিন্তু অনেক নির্ভরযোগ্যভাবে আমরা পেতে পারি এটা। আর দ্বিতীয়ত এরপরে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে একসময় আমরা যেটা করতাম, সরকারি এটা উদ্যোগ নিয়ে করেছিল, সেটা হচ্ছে সেন্সাস থেকে কিছু পেছিয়ে পড়া গ্রামকে আমরা চিহ্নিত করতে পারতাম। অর্থাৎ প্রত্যেকটা গ্রাম সম্পর্কে যেহেতু এখানে তথ্য আছে, তথ্য মানে এরকম বলছি আমি কতগুলো, যেমন মানে ভূমিহীন কৃষক কত আছে, মানে ভূমিহীন মজুর, কৃষি মজুর কত আছে, এটা কিন্তু সেন্সাস থেকে আমরা পেতে পারি। এবং সেইটার শতকরা ভাগটা যদি দেখি, ধরা যাক টোটাল ওয়ার্কিং পপুলেশন যদি 100 হয়, তার মধ্যে যদি দেখি আমি 70% হচ্ছে ভূমিহীন কৃষক, তাহলে বুঝতে হবে যে সেই গ্রামটি কিন্তু অনেক পেছিয়ে পড়া। তো এইভাবে কিন্তু পেছিয়ে পড়া গ্রামগুলোকে আমি চিহ্নিত করে এবারে সেখানে কিন্তু বিশেষভাবে আমি উন্নয়নের কাজগুলো করতে পারি। অর্থাৎ এক সময় করা হয়েছিল, পশ্চিমবঙ্গে করা হয়েছিল, 4000-এর ওপর এরকম গ্রাম কিন্তু চিহ্নিত করা হয়েছিল, যাদেরকে ব্যাকওয়ার্ড ভিলেজ বলা হচ্ছিল। এবং সেই ব্যাকওয়ার্ড ভিলেজ চিহ্নিত করার পরে কিন্তু সেই ব্যাকওয়ার্ড ভিলেজগুলোকে একটা বিশেষ নজর দিয়ে তার উন্নতি করার চেষ্টা করা হয়। অর্থাৎ আমরা উন্নয়নে, মানে যদি বলি যে ওই যেটাকে আমরা বলি ফোকাসড আর কি, জিওগ্রাফিক লোকেশন ধরে ধরে, হ্যাঁ, যেটা জিওগ্রাফিক টার্গেটিং বলি আমরা অনেক সময়, সেই জিওগ্রাফিক টার্গেটিংটা কিন্তু সেন্সাস ছাড়া সম্ভব নয়। এটা কিন্তু কোনো সমীক্ষা ভিত্তিক তথ্য থেকে সম্ভব না, এটা শুধুমাত্র সেন্সাস থেকেই সম্ভব। যদি আমি জিওগ্রাফিক টার্গেটিং করতে চাই, অর্থাৎ গ্রাম ধরে ধরে
কোন গ্রামটি পিছিয়ে আছে, অতএব সেখানে একটু উন্নয়নের উদ্যোগটা নেওয়া হোক, এটা একমাত্র সেন্সাস ডেটা থেকেই করা যায়, এটা কোনো সমীক্ষা থেকে করা যাবে না। এছাড়া যেটা আরো অনেক অনেক রকমের এখানে আছে, যেমন আরেকটা হচ্ছে যে যেটা আরবানাইজেশন, যাকে আমি বলি, অর্থাৎ আরবানাইজেশন যেটা, যে নগরায়ন কতটা হচ্ছে, এবারে 10 বছরে নগরায়ন কত হলো, মানে এখন 16 বছরে কতটা হলো, এটাও কিন্তু সেন্সাস ছাড়া কোনোভাবে পাওয়া সম্ভব নয়। এটা একমাত্র সেন্সাসই বলতে পারবে যে নগরায়নের প্রগতিটা কতটা হচ্ছে, অর্থাৎ সেখানে 2011-তে যত শতাংশ ছিল এখন কত শতাংশ হতে চলেছে, অর্থাৎ এটা যদি 35 বা 40% হয়ে ওঠে, এখন যেটা 29-28%, 29%, আর একটু বেড়েছে সম্ভবত, কিন্তু আমরা জানি না কতটা বেড়েছে। সুতরাং অনেক সময় দেখি যে নগরায়নের এ নিয়ে অনেক অনেক চর্চাও হয় যে ভারতবর্ষের নগরায়নের গতিটা কিন্তু খুব দ্রুত নয়, যথেষ্ট স্লো বলা যায় নগরায়নের গতিটা। এবং সেই তুলনায় কি এই গত 16 বছরে কি আরেকটু দ্রুতগতি হলো কি হলো না, এই প্রশ্নের উত্তর কিন্তু সেন্সাস থেকে পাবো। আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় যে ওই সেন্সাস টাউন, মানে সেন্সাস টাউন মানে আগে সে গ্রাম ছিল, সেটা এখন শহর বলে চিহ্নিত হয়ে গেল, এবং তার ফলে যেটা হচ্ছে যে সেইগুলোর অবস্থা কিরকম এটা জানার খুব দরকার, কারণ হচ্ছে সে টাউন হয়েছে কিন্তু সেটা মিউনিসিপ্যালিটি হয়নি। এবার টাউন হয়েছে কিন্তু মিউনিসিপ্যালিটি হয়নি, সেটা এখনো কিন্তু গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। সেই টাউনগুলোর কিন্তু বিশেষ কিছু চাহিদা আছে যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত সেটা পারে না। তো এরকম অনেক কিছু চর্চা আমরা করতে পারি শুধুমাত্র সেন্সাস ডেটা থেকে।